আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে যা বললেন রেজা পাহলভি। রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ, পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী মেদভেদেভ। গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে যা বললেন রেজা পাহলভি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ইরান। এতে দেশটির লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। এছাড়া বিদেশি অনেক অতিথিও শুক্রবার খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তবে ইরানের নির্বাসিত শেষ শাহ শাসকের ছেলে রেজা পাহলভি বলেছেন, ইরানিরা খামেনির জন্য শোক প্রকাশ করছেন না, এর বদলে তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন। শনিবার 4 জুলাই সামাজিক মাধ্যম এক্সে তিনি এসব কথা বলেন। রেজা পাহলভি লিখেছেন, নিহত স্বৈরশাসক খামেনিকে প্রতি শোক জানাতে তেহরানে যেসব বিদেশি প্রতিনিধিরা এসেছেন তাদের বলছি, ইরান তার প্রতি শোক জানাচ্ছে না। তিনি লেখেন, গত 8 ও 9 জানুয়ারি খামেনি বাঘের গালিবাফ এবং তাদের নিপীড়নের রাষ্ট্রযন্ত্র ইরানের যে 40,000 সন্তানকে হত্যা করেছে তাদের জন্য ইরানের শোক প্রকাশ করছেন। খামেনির প্রতি শোকের প্রোপাগান্ডা তৈরিতে এই সরকার সাধারণ মানুষের বিপুল অর্থ খরচ করছে। তা সত্ত্বেও একজন গণতান্ত্রিক নেতাও এতে যোগ দেননি। গত ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এরপর জানুয়ারির শুরুর দিকে কঠোর হস্তে এটি দমন করা হয়। বিরোধীরা দাবি করে থাকেন, শুধুমাত্র 8 ও 9 জানুয়ারি ইরানি বাহিনী 40,000 বিক্ষোভকারীকে হত্যা করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি অন্যতম প্রধান তেল টার্মিনালে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আক্রান্ত স্থাপনাটি রাশিয়ার যুদ্ধ তহবিলের রাজস্ব যোগানের অন্যতম প্রধান উৎস ছিল। একই সঙ্গে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ শহরে একটি ব্যাপক ড্রোন হামলার কথা স্বীকার করেছেন এবং তেল টার্মিনালে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের সামরিক বাহিনীর মতে, আক্রান্ত তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহত্তম, যেটির বার্ষিক 12.5 মিলিয়ন টন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর পাশাপাশি ক্রনস্তাতে অবস্থিত রাশিয়ার বাল্টিক নৌবহরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিও এই হামলার শিকার হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। যদিও রাশিয়া এই নৌঘাঁটিতে হামলার বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। গভর্নর বেগলভ জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ অঞ্চল জুড়ে 72টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর তিনি শহরের 50 লাখের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ, পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী মেদভেদেভ। হরমুজ প্রণালীর ওপর ইরানের যে নিয়ন্ত্রণ ও প্রভাব রয়েছে তা একটি পারমাণবিক অস্ত্রের সমতুল্য কৌশলগত সুবিধা দেয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি যুক্তি দেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল সীমিত করার ক্ষমতা তেহরানের ভূ রাজনৈতিক শক্তিকেই প্রমাণ করে। ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ এই শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যদি ব্যাপক আকারে কোনো আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ে তবে তেহরান বাব আল মানদের প্রণালী দিয়েও জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ এবং বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিষয়টি যেন সেই পর্যন্ত না গড়ায় সেই আশাবাদ ব্যক্ত করে মেদভেদেভ বলেন,
যারা এই অঞ্চলে সংঘাত উস্কে দিচ্ছে তাদের ইরানের এই সক্ষমতার কথা মাথায় রাখা উচিত। সম্প্রতি ইরানের ওপর চালানো মার্কিন হামলার তীব্র সমালোচনা করে মেদভেদেভ একে সম্পূর্ণ উস্কানিহীন বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, যখন দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল তখন ইরান আমেরিকার জন্য কোনো হুমকি ছিল না। এই হামলা আন্তর্জাতিক আইনকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনে রাশিয়া আগেই একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক পদ্ধতিগতভাবে গণহত্যা চালানোর বিষয়টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ে একের পর এক স্বাধীন তদন্তে প্রমাণিত হলেও পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখনও এই নির্মম সত্যকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। অতি সম্প্রতি গত 23 জুনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের একটি নতুন প্রতিবেদনে ফিলিস্তিনি জনগণের, বিশেষ করে শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ অপরাধের বিশদ বিবরণ নথিভুক্ত করা হয়েছে। এর আগেও 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংকটের পর 2025 সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে জাতিসংঘের বিশেষ দূত ও তদন্তকারী সংস্থাগুলো গাজায় গণহত্যার অকাট্য প্রমাণ হাজির করেছিল। কিন্তু বিগত 2 বছর ধরে বিশ্বজুড়ে মানুষের মোবাইল স্ক্রিনে 24 ঘন্টা ধরে লাইভ সম্প্রচারিত হওয়া ধ্বংসযজ্ঞ, জাতিগত নিধন ও চরম অনাহারের চিত্র দেখার পরও পশ্চিমা নীতি নির্ধারকেরা এই বাস্তবতার দিকে চোখ বন্ধ করে রেখেছেন। বিশ্বের সবচেয়ে প্রখ্যাত মানবাধিকার সংগঠনগুলোর মূল্যায়ন এবং খোদ ইসরায়েলি কর্মকর্তাদের নিজস্ব বক্তব্য যেখানে এই গণহত্যার উদ্দেশ্যকে স্পষ্ট করে, সেখানে ইউরোপ ও পশ্চিমা রাষ্ট্রগুলো একটি কঠোর ও একঘেয়ে অবস্থান বজায় রাখছে। আন্তর্জাতিকভাবে প্রকাশিত এই বিশেষ প্রতিবেদনগুলোর ওপর পশ্চিমা কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রায় অনুপস্থিত বললেই চলে, যা অন্যান্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। রাজনৈতিক, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ইসরায়েলের ক্ষেত্রে গণহত্যা শব্দটি ব্যবহার করা যেন এক অলিখিত নিষেধাজ্ঞা বা ট্যাবুতে পরিণত হয়েছে। এই দ্বিচারিতা বিশ্ববাসীর মনে এই সন্দেহের জন্ম দিচ্ছে যে গণহত্যার স্বীকৃতি এখন নির্ভর করছে অপরাধীর পরিচয় এবং ভুক্তভোগীদের মর্যাদার ওপর। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।